সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটি তোমাদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে আজকের ক্লাসটা মূলত ক্লাস 8-এর জন্য হলেও ক্লাস 8, 9 এবং 10-এ উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে অবশ্যই তোমরা সবার থেকে অন্তত এক ধাপ অবশ্যই এগিয়ে থাকবে। তার জন্য ক্লাসটির একদম শেষ পর্যন্ত থাকো, দেখো কি কি বিষয় আজকে উঠে আসছে। আজকে আমরা সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম নিয়ে আলোচনা করব। তার জন্য প্রথমেই যেটা তোমাদের মনে রাখতে হবে যে সমান্তরাল সরলরেখা কাকে বলে। প্রথমে আমরা ছবিটাকে দেখে নিচ্ছি, দেখো। আমি বললাম সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম। আমি যেই ছবিটা এঁকেছি এটা কিন্তু সরলরেখা নয়, এই দুটো সরলরেখা নয়। কি এটা? একটা হচ্ছে এবি সরল রেখাংশ, সিডি সরল রেখাংশ। সরলরেখা কখন হবে? যখন আমরা এদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন দেব, তখন কিন্তু এই দুটো আর সরলরেখাংশ থাকলো না, এই দুটো কিন্তু সরলরেখা হয়ে গেল। এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা কখন বলবো? তাহলে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে তখনই যখন সর্বদাই তারা পরস্পরের থেকে সমান দূরত্ব বজায় রাখবে, বা দুটি সরলরেখা সর্বদাই সমান দূরত্বে অবস্থান করবে, তখন তাদের সমান্তরাল সরলরেখা বলা হবে। বোঝা গেছে? অর্থাৎ এই দুটো সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। ঠিক অপর দিকে দেখো, কখন দুটো সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলবো না, দেখে রাখো। এ বি একটা সরলরেখা, সি ডি আরেকটা সরলরেখা, এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা নয়। কেন? কারণ এই দুটো সরলরেখা সর্বদাই সমান দূরত্ব বজায় রাখছে না। এইখানে দেখো দূরত্বটা কম, আবার এইখানে দেখো দূরত্বটা বেশি। তাই এই দুটো সরলরেখা একটা সময় গিয়ে পরস্পরকে কিন্তু ছেদ করে যাবে। তাই এই দুটো সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলা যাবে না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম। তো সমান্তরাল সরলরেখা আর ছেদকের ধর্ম আলোচনা করার জন্য প্রথমে আমরা সমান্তরাল সরলরেখা কী সেই বিষয়টা জানলাম। এবার ছেদক ব্যাপারটা কি জানি। ছেদক মানে হচ্ছে ছেদক বা ভেদক, অর্থাৎ সমান্তরাল সরলরেখা এবং ছেদক মানে বিষয়টা হলো দুই বা ততোধিক সরলরেখা, সেটা সমান্তরাল হতেও পারে নাও হতে পারে। দুই বা ততোধিক সরলরেখাকে কোনো একটা সরলরেখা যদি একাধিক বিন্দুতে ছেদ করে তবে ওই সরলরেখাটাকে সমস্ত সরলরেখাগুলির ছেদক বা ভেদক বলা হবে। এটার নাম দিলাম আমি জি, এটার নাম দিলাম এইচ। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু একাধিক বিন্দুতে ছেদ করেছে, তার জন্য জিএইচটাকে এবি, সিডি এবং ইএফ এর ছেদক বা ভেদক বলা যাবে। বোঝা গেল? একই রকমভাবে এই ছবিটার দিকে তাকো। এই দুটো সরলরেখা, এই সরলরেখাটা মনে করো এটার নাম দিলাম ইএফ। ইএফ সরলরেখাটা এবি এবং সিডিকে একটাই বিন্দুতে ছেদ করেছে, মনে করো এটা জি, একটাই বিন্দুতে ছেদ করেছে, তাই ইএফটা এবি এবং সিডি এর ছেদক বা ভেদক নয়। বোঝা গেল বিষয়টা? তাহলে এবার আমরা ছেদক এবং সমান্তরাল সরলরেখার ধর্ম সম্পর্কে আলোচনা করছি। সমান্তরাল সরলরেখা এবং ছেদক যদি থাকে তাহলে প্রথমেই যেটা তোমাদের মনে আসবে সেটা হচ্ছে অনুরূপ কোণ এবং একান্তর কোণ। এই বিষয়টা কিন্তু তোমাদের জানতেই হবে। এই বিষয়টা যদি তোমরা না জানো তাহলে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে তোমরা কিন্তু বারবার হোঁচট খাবে। দেখে নাও, ধারণাটাকে স্পষ্ট করে নাও। এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা, এইটাকে ইএফ একটা সরলরেখা ছেদ করেছে, অর্থাৎ ইএফটা এবি এবং সিডি এর ভেদক বা ছেদক। কোথায় ছেদ করেছে? মনে করে এটা জি, এটা হচ্ছে এইচ। ঠিক আছে? আমি সবগুলো কোণের নামকরণ সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। দেখে নাও, এটাকে দিলাম 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা মোট 8খানা কোণ পেয়েছি। এবার প্রথমে আমাদের জানতে হবে একান্তর কোণ। একান্তর কোণ ব্যাপারটা কি? একান্তর কোণ কি? একান্তর কোণ হচ্ছে একটা সমান্তরাল সরলরেখাকে যখন একটা ছেদক ছেদ করছে তখন ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোণগুলোকে একান্তর কোণ বলে। কি বললাম? দুটো সমান্তরাল সরলরেখার যদি একটা ছেদক বা ভেদক থাকে তবে ছেদকের বা ভেদকের বিপরীত পাশে অবস্থিত অন্তঃস্থ কোণগুলোকে ছেদক বা ভেদক বলে।
ঠিক আছে, খেয়াল করে দেখো ইএফ এই যে ভেদকটা, এই 2 নম্বর কোণটার দিকে তাকাও। 2 নম্বর কোণের একান্তর কোণ বের করতে চাইছি, তাহলে কি হবে দেখো, 2 এর একান্তর হচ্ছে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত, তাহলে এটা হচ্ছে অন্তস্থ কোণ একটা, ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত, ছেদকের এই পাশে এটা, তাহলে এটার এই পাশে হবে, এই পাশে অন্তস্থ কোণ কি 5, তাহলে 2 আর 5 হচ্ছে একান্তর কোণ, 2 ও কোণ 5 একান্তর কোণ, একান্তর কোণ। বোঝা গেল? ঠিক একই রকমভাবে কোণ 3 ও কোণ 3 এর সঙ্গে কে আছে, কোণ 6, কোণ 6 একান্তর কোণ। বোঝা গেল? যদি এরকম ঘটে তাহলে কি হবে, একান্তর কোণগুলো হলে কি হবে, একান্তর কোণ যদি হয় তাহলে কিন্তু একান্তর কোণগুলো সমান হবে, তার মানে কোণ 2 সমান কোণ 5, একই রকমভাবে কোণ 3 সমান কোণ 6, অর্থাৎ একান্তর কোণ হলে তারা পরস্পর কি হবে, সমান হবে। বোঝা গেল? এবার আমরা জানব অনুরূপ কোণ। এবার কি জানব, অনুরূপ কোণ। দেখে না অনুরূপ কোণ ব্যাপারটা কি। অনুরূপ কোণ হচ্ছে কোনো অনুরূপ মানে কি, অনুরূপ মানে একই রকম। চিনতে শিখবে কি করে চিনবে দেখো, একান্তর কোণ এবং অনুরূপ কোণ চেনার সবথেকে মৌলিক এবং কার্যকরী একটা উপায় বলে দিচ্ছি। দেখো, একান্তর মনে রাখবে উল্টো, অনুরূপ মানে একই রকম। দেখো একান্তর মানে কি, উল্টো কি করে বললাম, দেখো দেখো এই কোণের একান্তর কোণ আমি বের করতে চাইছি, তাহলে কি দেখব, এই সরলরেখার কোথায় কোণটা আছে, উপরে আছে না, তাহলে ওই সরলরেখার নিচের দিকে হবে, তাহলে এই সরলরেখার নিচের দিকে দুটো কোণ, একটা 5 একটা 6। ঠিক আছে, এবার ছেদকের দিকে তাকাও, এই কোণটা ছেদকের ডান দিকে আছে না, তাহলে একান্তর কোণটা এই ছেদকের বাঁ দিকে হবে, তাহলে কি কোণটা থাকছে, 5 নম্বর কোণটা। বোঝা গেল ব্যাপারটা? ঠিক একই রকমভাবে 3 নম্বর কোণটার দিকে যদি তাকাও, তাহলে দেখো এই কোণের এই সরলরেখার উপরে আছে না, তাহলে এই সরলরেখার নিচের দিকের কোণগুলোকে দেখতে হবে, তাই নিচের দিকে কি আছে, 5 এবং 6। এবার আমি ছেদকটাকে দেখব, ছেদকের বাঁ দিকের কোণটা 3 না, তাহলে এখানে ছেদকের ডান দিকের কোণটাকে নিতে হবে, তাহলে কত হবে, 6, তাহলে 3 এবং 6 হচ্ছে একান্তর কোণ। অনুরূপ কোণ কি, অনুরূপ কোণ হচ্ছে যে এই ধরে নাও আমি 2 এর অনুরূপ কোণ বের করতে চাইছি, তাহলে কি দেখব, নিচের সরলরেখার উপর দিকের কোণ আছে না এটা, তাহলে এই সরলরেখারও উপর দিকের কোণ হবে। অনুরূপ মানে একই রকম যেহেতু, তাহলে নিচের সরলরেখার উপর দিকে মানে উপরের সরলরেখারও উপর দিকের কোণ হবে। তাহলে এই সরলরেখার উপর দিকে 2 নম্বর কোণটাকে দেখছি, তাহলে এর উপর দিকে কি কি কোণ আছে, 7 এবং 8। এবার আমরা ছেদকটাকে দেখবো, দেখো ছেদকের ডান দিকের কোণটা 2, তাহলে এখানে ছেদকের ডান দিকের কোণটা কি 7, তাহলে 2 ও 7 হচ্ছে কি কোণ 2 ও কোণ 7 হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ বলো, অনুরূপ কোণ। বোঝা গেল? একই রকমভাবে কোণ 3 ও কোণ 8 অনুরূপ কোণ। যদি অনুরূপ কোণ হয় তাহলে কিন্তু তারা পরস্পরের সমান হবে। বোঝা গেল? ঠিক একই রকমভাবে 6 এর অনুরূপ হচ্ছে 1, 5 এর অনুরূপ হচ্ছে 4। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের একান্তর কোণ এবং অনুরূপ কোণের বিষয়। আরেকটা বিষয় চলে আসছে, যেইটা তোমাদের কখনো যখন উপপাদ্য করবে তখন কিন্তু সবসময় তো এরকমভাবে দেওয়া থাকবে না, কখনো কিন্তু একটু অন্যভাবে দেওয়া থাকবে। যদি আমরা একটা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমরা যদি একটা সামান্তরিককে দেখি, তাহলে খেয়াল করে দেখো, এই যে সামান্তরিক, তো সামান্তরিক কাকে বলে, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ এটা সমান এবং সমান্তরাল, এটা এবং এটা পরস্পর সমান এবং সমান্তরাল। খেয়াল করে দেখো, যদি আমি এবি এবং সিডিটাকে সমান্তরাল ধরি, এবি সমান্তরাল ডিসি যদি ধরি, এবং কি ধরি দেখো, এডি ছেদক, এডিটা ছেদ করেছে, তাহলে কি হবে দেখো, তাহলে এই কোণ এবং এই কোণের ক্ষেত্রে দেখো, এটা কোণ এবং এটা কোণ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। কোণ বিএডি যোগ কোণ এডিসি সমান হবে কত, 180 ডিগ্রি। অর্থাৎ কি বললাম, এটা হবে যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় এবং তার ছেদক যদি একটা থাকে, তাহলে ছেদকের একই পার্শ্বে অন্তস্থ কোণগুলোর যোগফল হবে 180 ডিগ্রি। ঠিক একই রকমভাবে যদি আমরা বলি এডি আর বিসি সমান্তরাল আর এবিটা ছেদক, তাহলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণগুলোর যোগফল কত হবে, 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে, 180। একই রকমভাবে এটা কোণ আর এটা কোণ যোগ করলে 180 হবে। তাই দেখা যাচ্ছে যে এই কোণটা এবং এই কোণটা সমান, এই কোণটা এবং এই কোণটা সমান।
বোঝা গেল? তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এইখানে তো পরস্পর বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান হলো, সেই বিষয়টা আলাদা। কিন্তু যদি কোনো একটা সমান্তরাল সরলরেখা থাকে এবং ছেদক থাকে, তাহলে তার একই পার্শ্বে অবস্থিত কোণগুলোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। খেয়াল করে দেখো এইটার ক্ষেত্রে কি হবে? 2 আর 6 যোগ করলে 180, 3 আর 5 যোগ করলে 180। এবার যদি বলে যে এই জিনিসটা হচ্ছে কি করে, দেখো খেয়াল করে। আমি এখনই বললাম যে 2 এর একান্তর কোণ কত? 5। আর আমি দেখছি 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? সরল কোণ। তার মানে 2 এর জায়গায় 5 এর জায়গায় আমি 2 লিখতে পারবো না, 2 আর 5 তো সমান, তাহলে 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাই ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। এইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম। তোমরা এই বিষয়টা যদি খুব স্পষ্ট করে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যে উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ত্রিভুজের ধর্মগুলো জানলেই হবে না, এই সমস্ত বিষয়গুলোও জানতে হবে। যদি তোমরা এটা খুব ভালো করে জেনে থাকতে পারো, তাহলে কিন্তু তোমরা উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে অবশ্যই এক ধাপ এগিয়ে থাকবে। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।